তো আহ, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে আমরা কেন থার্মোডাইনামিক্সটা পড়বো, এবং অ্যাস্ট্রোফিজিক্স এবং অ্যাস্ট্রোনমির সঙ্গে এই সম্পর্কটা বেসিক্যালি ঠিক কোথায়। তো আমি এটা রেকর্ড করছি। আহ, পরে যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করে নেব। তো একদম প্রথমে দেখা যাক যে আমরা যখন থার্মোডাইনামিক্স পড়তে শুরু করব, তখন আমরা প্রথম দিকে একদম খুব ছোটবেলা থেকে আমরা যে যে জায়গাগুলো পড়ি সেইগুলো ঠিক এক্স্যাক্টলি কি। আমরা খুব ছোটবেলা থেকে যখন আমরা পড়তে শুরু করি, দেখো এখনো জয়েন করে যাচ্ছে। হুম। আমরা খুব ছোটবেলা থেকে যখন থার্মোডাইনামিক্স পড়তে শুরু করি, তখন আমরা দেখি যে আমরা দুরকম ভাবে পড়া পড়া শুরু করি। প্রথমেই আমরা আইডিয়াল গ্যাস নিয়ে কথা বলি, এবং তারপরে সেখান থেকে আমরা রিয়েল গ্যাসে আসি। তো প্রশ্ন উঠতে পারে যে রিয়েল গ্যাস, তো সবকটা গ্যাসই তো রিয়েল, তাহলে আইডিয়াল গ্যাস তো বেসিক্যালি এক্সিস্ট করে না। তাহলে আমরা কেন আইডিয়াল গ্যাস ব্যাপারটা জানবো? ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রথমে আমাদের উদ্দেশ্যটা থাকে যে খুব সিম্পলিফাইড ম্যাথমেটিক্সটা জেনে নেওয়া, অঙ্কটাকে খুব সহজ করে নেওয়া, যাতে ফিজিক্সটা বুঝতে আমার সুবিধা হয়। এবং তারপরে যেরকম ভাবে আমার প্রয়োজন সেরকম ভাবে আমি আমার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনস গুলোকে বা ইকুয়েশনস গুলোকে আমি নিজের মতন করে বা একদম রিয়েল গ্যাসের মতন করে আমরা মডিফাই করে নিতে পারি। তো আইডিয়াল গ্যাসের জন্য যেটা যে যে আমরা প্রথমে অ্যাজাম্পশনটা করিনি, সেটা হচ্ছে যে আইডিয়াল গ্যাসের মলিকুলার সাইজটা ভীষণ ছোট, নেগলিজিবলি স্মল, এবং আইডিয়াল গ্যাস মলিকুলসের মধ্যে কোনো ইন্টারমলিকুলার ফোর্স নেই। সেটা একেবারে সত্যি নয়। কারণ আমরা জানি যে যত ছোটই হোক না হোক না কেন, কোনো আইডিয়াল গ্যাসের মলিকুলার সাইজ কখনো, মানে কোনো রিয়েল গ্যাসের মলিকুলার সাইজ কখনো জিরো হতে পারে না। আর ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন সবসময় থাকবে। আইডিয়াল গ্যাসে আমরা আরো দুটো জিনিস ধরে নিই, সেটা হচ্ছে যে ওর পুরো এনার্জিটাই কাইনেটিক এনার্জি, যেহেতু কোনো ইন্টারমলিকুলার ফোর্স নেই, সুতরাং কোনো পোটেনশিয়াল এনার্জি প্রশ্নই উঠছে না। এবং আমরা ধরে নিচ্ছি যে যখন আমরা আইডিয়াল গ্যাস পড়ি, আমরা ধরে নিই যে তাদের মলিকিউল গুলো, মানে আইডিয়াল গ্যাসের মলিকিউল গুলোর স্পিডটা 0 থেকে ইনফিনিটি অব্দি ভ্যারি করে। এবং আমরা দুটো ইকুয়েশন অফ স্টেট জানি। একটা তো আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট, পিভি ইকুয়াল টু এনআরটি। আর তারপরে সেটাকে আমরা একটু মডিফাই করে নিই, আমরা অনেকগুলো ইকুয়েশন অফ স্টেট আসে রিয়েল গ্যাসের জন্য। এখানে আমি একটা লিখেছি, এটা সবাই জানে, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস ভি ইকুয়াল টু আর টি। দ্যাট ইজ দ্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। মলিকুলার স্পিডটা যে 0 থেকে ইনফিনিটি অব্দি থাকে মলিকুলার স্পিড গুলো, তো সেটা কি যেমন তেমন ভাবে থাকে না, তার জন্য কোনো নিয়ম আছে। হ্যাঁ, নিয়ম অবশ্যই একটা আছে। আমরা একটা ক্লাসিক্যাল ম্যাক্সওয়েল বোলজম্যান ভেলোসিটি ডিস্ট্রিবিউশন একটা পড়ে থাকি। মানে যদি আমি এখানে যে গ্রাফটার দিকে তাকিয়ে থাকি, আমি দেখবো যে মলিকুলার স্পিড 0 থেকে ইনফিনিটি অব্দি আছে, তবে এক একটা টেম্পারেচারও একটা জায়গায় পিক করছে। মানে গ্রাফটা গাউসিয়ান টাইপের আর কি। যত আমি টেম্পারেচারটা বাড়াবো, গ্রাফটা তত ফ্ল্যাটেন আউট করে যাবে। মানে মানে মলিকুলার স্পিডটা বেসিক্যালি আরো বাড়বে, এবং আরো অনেক জায়গা জুড়েও, মানে আরো অনেকটা স্পেস জুড়েও থাকবে। ফ্ল্যাটেন হয়ে যাওয়ার অর্থ মানে আমরা জানি যে এইটা, এই যে নাম্বার অফ পার্টিকেলস, বেসিক্যালি এইটা যখন আমরা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশনটা পড়ি, সেটা হচ্ছে যে নাম্বার অফ পার্টিকেলস হ্যাভিং ভেলোসিটিস বিটুইন সি টু সি প্লাস ডিসি। এটা যারা কলেজে পড়ে তারা তো জানি, যারা থার্মাল ফিজিক্স পড়েছে। আর যারা উচ্চ মাধ্যমিকে পড়ে এসছে তারা জানে সেই একটা 4 পাই NA কিউব e⁻ সি স্কোয়ার ডিসি একটা ফর্মুলা থাকে, যেখান থেকে বোঝা যায় যে যত আমি টেম্পারেচারটা বাড়াবো, তত আমার মলিকিউলসের মোস্ট প্রবাবল ভেলোসিটিটা আরো কমের দিকে আসবে। এই ছবিটা থেকে সেটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে। সরি, আমি মনে হয় উল্টো বললাম। মোস্ট প্রবাবল ভেলোসিটিটা টেম্পারেচারের সঙ্গে সঙ্গে বাড়বে। মোস্ট প্রবাবল ভেলোসিটি কোনটা? এই গ্রাফের পিকটা যেখানে দেখাবে। আমি পরের স্লাইডে যাব। থার্মোডাইনামিক্সের আমাদের প্রথম দিকেই তিনটে মানে ল পড়তে হয়, মানে চারটে ল বেসিক্যালি। যদি আমি জিরোথ লকে একটা ল হিসেবে ধরে নিই, জিরোথ ল বলে যে যদি আমার কাছে আহ, দুটো বডি, তিনটে বডি থাকে, এ এর সঙ্গে যদি বি এর থার্মাল ইকুইলিব্রিয়াম থাকে এবং বি এর সঙ্গে যদি সি এর থার্মাল ইকুইলিব্রিয়াম থাকে, তাহলে সি অ্যান্ড এ উইল বি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার। থার্মাল ইকুইলিব্রিয়াম বলতে যেটা আমরা বোঝাই, যে কোনো জিনিস থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকলে তাদের টেম্পারেচারটা থ্রু আউট সেম হবে। মানে এখানে যদি আমি বলি যে এ এবং বি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে এ এবং বি সেই থার্মাল এনার্জি ম্যানিফেস্টেশনটা হবে হচ্ছে দুজনের সেম টেম্পারেচার থাকবে। বি এবং সি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে বি এবং সি এর টেম্পারেচারটাও সেম থাকবে। তাহলে স্বাভাবিকভাবেই সি এবং এর টেম্পারেচারটা সেম হতে বাধ্য। এটা জিরো ল। আবার কেউ আসতে চাইছে, 1 মিনিট।
আমরা সেকেন্ড লর পরে আমরা যদি ফার্স্ট লতে যাই, ফার্স্ট ল বলে কি, ফার্স্ট ল ইজ নাথিং বাট কনজারভেশন অফ এনার্জি ডিউরিং ইন্টারকনভার্সন অফ হিট অ্যান্ড ওয়ার্ক। মানে ওয়ার্ক ডান, মানে বেসিক্যালি জে ইন্টু কিউ, যেখানে যেটাকে আমরা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বলে থাকি, জুল। জুলের সঙ্গে মানে ক্যাজুলের সঙ্গে ক্যালোরি সম্পর্কটা আমরা জানি। এবং আহ, 1 মিনিট, ক্লাসে আছি, বল তাড়াতাড়ি বল। হুম, ঠিক আছে। তো ফার্স্ট ল কিন্তু অন্য কোনো কিছু কথা বলে না, সেটা জাস্ট বলে যে আমি ওয়ার্ককে হিটে কনভার্ট করতে পারি এবং হিটকেও ওয়ার্কে ইন্টার কনভার্ট করতে পারি। তো যত পরিমাণ অ্যামাউন্ট অফ হিট আমি ওয়ার্কে কনভার্ট করতে পারবো, বা কতটা মানে কোন ডাইরেকশনে হিট ফ্লো করবে, সেরকম কোনো কথা কিন্তু ফার্স্ট ল আমাদের বলে দেয় না। একটা ক্যালোরিক ইকুয়েশন আছে যেটা সবাই আমরা পড়েছি, যে কত অ্যামাউন্ট অফ হিট, মনে করো কোনো টেম্পারেচার কোনো একটা জিনিসের বাড়ছে, তো দ্যাট টু ডিপেন্ড অন দ্য অ্যামাউন্ট অফ হিট সাপ্লাইড টু ইট। কিউ ইকুয়াল টু এম এস টিএস মাইনাস টিআই আমরা জানি। এমটা হচ্ছে মাস, এসটা হচ্ছে স্পেসিফিক হিট। এম এবং এক্স কে একসঙ্গে করে অনেক সময় থার্মাল ক্যাপাসিটিও বলা হয়। টিএস মাইনাস টিআই ইজ দ্য ইয়ে চেঞ্জ অফ টেম্পারেচার। যদি কিউটা পজিটিভ হয় তাহলে অবভিয়াসলি ফাইনাল টেম্পারেচারটা বেশি হবে। যদি কিউটা নেগেটিভ হয় তার মানে সেখান থেকে হিট বেরিয়ে যাচ্ছে, ফাইনাল টেম্পারেচার ইনিশিয়াল থেকে কম হবে। নেক্সট স্লাইডে যাব। সেকেন্ড ল যেটা এন্ট্রপি, সেটা বেসিক্যালি একটু আমরা কলেজে উঠে তারপর পড়তে শুরু করি। সেকেন্ড লটা বেসিক্যালি ওই যে হিট থেকে ওয়ার্ক হবে বা ওয়ার্ক থেকে হিট হবে, তার ডাইরেকশনাল এইটা বুঝিয়ে দেয়। সেকেন্ড ল অফ হিট, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যেটা বলে সেটা হচ্ছে যে হিট সবসময় ফ্লো করবে ফ্রম হট বডি টু কোল্ড বডি। এই একটা আমি আগুন আর বরফের একটা ছবি দেখিয়েছি। হিট উইল অলওয়েজ ফ্লো ফ্রম হট বডি টু কোল্ড বডি। যখন যেখান থেকে আমি হিট এক্সট্রাক্ট করছি তাকে আমি সোর্স বলবো, এবং যেখানে হিট এসে পৌঁছচ্ছে বা ডাম্প হচ্ছে তাকে আমি সিঙ্ক বলবো। কোল্ড হট বডি থেকে কোল্ড বডিতে মানে কি বলবো স্পন্টেনিয়াসলি হিট ফ্লো করে, কিন্তু কোল্ড বডি থেকে হট বডিতে হিটের ফ্লোটা স্পন্টেনিয়াস নয়। আমরা যখন আমরা বা কোনো একটা জায়গা থেকে কোনো একটা সোর্স থেকে যদি আমি হিট নিই এবং হিট নেওয়ার পরে সেটাকে যদি আমি ওয়ার্কে কনভার্ট করি, সেটার জন্য আমার কি প্রয়োজন, সেটার জন্য আমার ইঞ্জিন প্রয়োজন। সেকেন্ড ল আমাকে বলে দেয় যে আমরা সেকেন্ড লর অনেকগুলো ফর্ম জানি। একটা ক্লসিয়াস কেলভিন স্টেটমেন্ট আছে, একটা কেলভিন একটা আহ, একটা কেলভিন স্টেটমেন্ট, একটা ক্লসিয়াস স্টেটমেন্ট আছে, একটা কেলভিন স্টেটমেন্ট আছে। তো ক্লসিয়াস স্টেটমেন্টটা যেটা আমাকে বলে দেয় সেটা হচ্ছে যে যখনই আমি কোনো একটা সোর্স থেকে আমি হিট নিয়ে ওয়ার্কে কনভার্ট করব, সেই পুরো ওয়ার্কটাকে যদি আমি কমপ্লিটলি সাইক্লিক্যালি হিট পেতে চাই, এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। আমি যখন কন্টিনিউয়াসলি হিট পেতে মানে ওয়ার্ক পেতে চাইছি, মানে পরের পর মানে ইঞ্জিনটা হিট নেবে, কাজ করবে, আবার ফেরত গিয়ে আবার হিট নেবে, আবার কাজ করবে, এই যে কন্টিনিউয়াস সাপ্লাই অফ ওয়ার্ক, এটা করার জন্য প্রথমেই যেটা আমাকে ধরে নিতে হবে সেটা হচ্ছে যে টোটাল কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক হবে না। মানে ইঞ্জিন প্রথমবার কিছু পরিমাণ হিট নিল, তারপরে সেটার কিছুটা অংশ সে ওয়ার্কে কনভার্ট করলো, বাকি অ্যামাউন্ট অফ হিটটা তাকে একটা সিঙ্কে ডাম্প করতে হবে, নিয়ে আবার সোর্সের কাছে গিয়ে সেখান থেকে হিট নিয়ে আবার পরের সাইকেলটা শুরু করতে হবে। মানে মানে একবার আমি যদি হিট থেকে ওয়ার্ক পাই সেটার জন্য পুরোপুরি আমার কন্টিনিউয়াস মানে টোটাল কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক পসিবল। কিন্তু কখনোই বারের বার কন্টিনিউয়াস সাপ্লাই অফ ওয়ার্ক পেতে গেলে কিন্তু এটা আমার পক্ষে সম্ভব নয়। আমাকে রেফ্রিজারেটর বা সরি সিঙ্কে কিন্তু হিটটা ডাউন করতেই হবে। আর এই যে প্রয়োজনীয়তা মানে সিঙ্কের প্রয়োজনীয়তা, একটা লো টেম্পারেচার সিঙ্কের প্রয়োজনীয়তা, যেটা আমাকে সেকেন্ড ল বলে দেয়। রেফ্রিজারেটর যেটা কাজ করে, রেফ্রিজারেটর উল্টো কাজ করে। রেফ্রিজারেটর আমরা জানি যে গরম জিনিসকে ঠান্ডা করে। তার মানে সেইটা একটা আমি রেফ্রিজারেটরের ভেতরে একটা গরম জিনিস রাখলাম, সেখান থেকে রেফ্রিজারেটরটা হিটটাকে টেনে বার করে আনবে, বার করে এনে বাইরে অ্যাটমসফিয়ারে ছুড়ে ফেলে দেবে। তো সেটার জন্য আমার কিন্তু বাইরে থেকে কাজ করতে হবে, এবং বাইরে থেকে কাজটা কি করে না, আমার রেফ্রিজারেটরের জন্য আমাদের ইলেকট্রিসিটি প্রয়োজন। তো সেই কাজটা কিন্তু রেফ্রিজারেটর করে থাকে। এবার খেয়াল করে দেখা যাক যে হট বডি কোল্ড বডির ভেতর থেকে হিট বার করে এনে হট বডিতে দেওয়া, সেটা যেহেতু আমার স্পন্টেনিয়াস নয়, ওই জন্য আমার বাইরে থেকে কাজটা করতে হবে। ইঞ্জিন এবং রেফ্রিজারেটরের প্রিন্সিপালটাই কিন্তু সেকেন্ড ল গুছিয়ে বলে থাকে। সেকেন্ড ল আরেকটা কথা বলে থাকে যে কোনো প্রসেস রিভার্সেবল হতে পারে, আবার কোনো প্রসেস ইরিভার্সেবল হতে পারে। রিভার্সেবল মানে কি,
আমি দেখা এক জায়গা থেকে শুরু করব এবং আশপাশের কোনো কিছু পরিবর্তন না করে আমি কোনো একটা পাথ ঘুরে এসে আবার সেখানে আসবো, আবার নতুন করে শুরু করতে পারবো কিনা। যদি আশপাশে কোনো কিছু পরিবর্তন না হয়, যদি কোনো এনার্জি আমার ক্ষয় না হয়, তাকে আমি রিভার্সেবল প্রসেস বলবো। আদারওয়াইজ আমি ইরিভার্সেবল বলবো। এইখানে এনট্রপির কনসেপ্টটা আসে। এনট্রপি বলে একটা থার্মোডাইনামিক প্যারামিটার আছে, সেটা বলে যে ইরিভার্সিবল প্রসেসে সবসময় ইউনিভার্সের এনট্রপি বৃদ্ধি পায়। কখনো এমন হতে পারে না যে ইউনিভার্স মানে টোটাল ইউনিভার্সের এনট্রপি কমে যাচ্ছে, কখনো সেটা হতে পারে না। আমরা জানি যে উই আর আলটিমেটলি গোয়িং টু এন্ড আপ ইন আ ইউনিভার্স যেখানে আমার কাছে কিছু ইউজেবল মানে ইউজ এনার্জি থাকবে না, পুরোটাই এনট্রপিতে কনভার্টেড হয়ে যাবে এবং সেটাকে হিট ডেথ অফ দ্য ইউনিভার্স বলবে। হ্যাঁ, থার্ড ল যেটা আমাদের বলে সেটা হচ্ছে যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের দিকে আমরা যেতে পারি, কিন্তু কখনোই আমরা অ্যাবসলিউট জিরোতে পৌঁছতে পারবো না এবং জিরো এন্ট্রপি কখনোই পৌঁছতে পারবো না। জিরো এন্ট্রপি বা নাল এন্ট্রপি ইজ মানে কি বলবো, ইম্পসিবল থিং। সেটা আমাদের থার্ড ল করিয়ে দেয়। আমরা চলে যাব পরের স্লাইডে। থার্মোডাইনামিক ইউনিভার্স এন্ড পলিট্রপিক প্রসেসেস। এইখানে আমরা যে কোনো সিস্টেমকে, সিস্টেম তো আমরা বলি যে কোনো একটা বাংলায় বলা হয় তন্ত্র, সিস্টেম এবং তার চারপাশে, সিস্টেমের চারপাশে যে থাকে সেটাকে আমরা সারাউন্ডিং বলি। তো সিস্টেম এবং সারাউন্ডিং মিলিয়ে কিন্তু আমার গোটা ইউনিভার্সটা তৈরি হয়। সিস্টেমকে আমরা তিন রকম ভাবে ক্লাসিফাই করতে পারি: আইসোলেটেড সিস্টেম, ক্লোজ সিস্টেম এন্ড ওপেন সিস্টেম। আইসোলেটেড সিস্টেম মানে সে বাইরে থেকে কোনো কিছু এক্সচেঞ্জ করবে না, ম্যাটারও এক্সচেঞ্জ করবে না সারাউন্ডিং এর সঙ্গে, এবং এনার্জিও এক্সচেঞ্জ করবে না। ক্লোজ সিস্টেমে অতটা বাধ্যবাধকতা নেই। ক্লোজ সিস্টেম এনার্জি এক্সচেঞ্জ করতে পারে, মানে ক্লোজ সিস্টেম থেকে হিট বাইরে বেরোতে পারে, আবার বাইরে থেকে হিট ভেতরে ঢুকতে পারে, ম্যাটার বেরোবে না। ওপেন সিস্টেমে বোথ হিট অ্যান্ড ম্যাটার বাইরে বেরোতে পারে। তো এই যে সিস্টেম গুলোর বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা খুব ইম্পর্টেন্ট, আমাকে মাথায় রাখতে হবে যে আইসোলেটেড সিস্টেম যেটা, তার যে বাউন্ডারিটা সেটা একদম রিজিড হবে, সেটা একদম ইনসুলেটিং হবে এবং ইনসুলেটিং হবে এবং একেবারে নন পোরাস বা ইম্পারমিয়েবল হবে। ক্লোজ সিস্টেমে আমি ওই ইনসুলেটিং ব্যাপারটাকে উড়িয়ে দেবো। ক্লোজ সিস্টেম যেহেতু হিট এক্সচেঞ্জ করতে পারে, তার বাউন্ডারিটা ডায়াথার্মিক হবে এবং তার ইম্পারমিয়েবল হবে, মানে কোনো ম্যাটার সেখান থেকে ঢুকতে বেরোতে পারবে না। ওপেন সিস্টেমে আমি ডায়াথার্মিকও রাখবো এবং একই সঙ্গে আমি পারমিয়েবলও রাখবো, যেখান থেকে ম্যাটার এবং এনার্জি দুটোই এক্সচেঞ্জ হতে পারে। থার্মোডাইনামিক্সে বা টোটাল আমরা যখন থার্মাল ফিজিক্সটা পড়ি, সেখানে কতগুলো ভেরিয়েবল আছে যেগুলো আমি মেজার করতে পারি বাইরে থেকে। যেমন মনে কর প্রেসার বা ভলিউম বা টেম্পারেচার। আর কতগুলো ফাংশন আছে, আমাকে বুঝতে হবে যে থার্মোডাইনামিক ভেরিয়েবল কাকে আমি বলবো এবং থার্মোডাইনামিক ফাংশন আমি কাকে বলবো। প্রেসার, ভলিউম, টেম্পারেচার এগুলো মেজারেবল, ওই জন্য এগুলোকে আমি থার্মোডাইনামিক স্টেট ভেরিয়েবল বলবো। এনট্রপিও কিছুটা পরিমাণে মেজারেবল, যখন আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়ি আমরা অ্যাবসলিউট এনট্রপি মেজার করতে পারি, সুতরাং এনট্রপিকেও আমরা কিন্তু স্টেট ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। এছাড়াও আরো কতগুলো ফাংশন আছে, এগুলো থার্মোডাইনামিক ফাংশন বলে। সেই থার্মোডাইনামিক ফাংশন গুলো বেসিক্যালি ইউএফজিএইচ বলে থাকি আমরা। অনেক সময় ইউ এর জায়গাতে কিছু কিছু বইতে ইউ লেখা থাকে। থার্মোডাইনামিক ফাংশন গুলোকে থার্মোডাইনামিক ভেরিয়েবলস এর রেসপেক্টে আমরা এক্সপ্রেস করতে পারি। ওগুলো মানে ডাইরেক্টলি মেজারেবল নয়, কিন্তু উই ক্যান বেসিক্যালি এক্সপ্রেস দ্য থার্মোডাইনামিক ফাংশন ইন টার্মস অফ দ্য স্টেট ভেরিয়েবল। যেমন আমরা এফ কে বলতে পারি ইউ মাইনাস টি এফ, জি কে বলতে পারি এফ মাইনাস ইউএস প্লাস টিভি, ইউ মাইনাস টি এস প্লাস টিভি, এরকম ভাবে। এইচ কে আমরা বলতে পারি ইউ প্লাস টিভি, এরকম ভাবে। এইগুলোকে বলা হয় থার্মোডাইনামিক স্টেট ফাংশন এবং অবভিয়াসলি সেই থার্মোডাইনামিক স্টেট ফাংশন গুলো, এগুলো ডিফারেন্সিয়াল কিন্তু এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়, মানে এগুলো পাথ ডিপেন্ডেন্ট নয়, এগুলো একদম স্টেট ফাংশন, মানে যে থার্মোডাইনামিক কোঅর্ডিনেটে আছি আমি সেই অবস্থানের পরিচায়ক। কিভাবে স্টেটটা তৈরি হয়েছে তার হিস্ট্রিকে কিন্তু এরা মনে রাখে না। আমরা পলিট্রপিক প্রসেস কাকে বলবো, না কোনো একটা পার্টিকুলার জিনিস কনস্ট্যান্ট রেখে বাকি ভেরিয়েবল গুলোকে চেঞ্জ করতে দেওয়া। আইসোথার্মাল প্রসেসের কথা আমরা জানি, আমরা টেম্পারেচারটাকে ফিক্স রাখি, টেম্পারেচার ফিক্স রেখে আমরা প্রেসার, ভলিউম, এনট্রপি এদেরকে ভ্যারি করে দিতে পারি। আইসোবেরিক কনস্ট্যান্ট যদি আমি প্রসেস ধরি, তাহলে সেখানে পি কনস্ট্যান্ট থাকে, প্রেসার কনস্ট্যান্ট থাকে, ভলিউম এবং টেম্পারেচার ভ্যারি করতে পারে। আইসোকোরিক প্রসেসে ভলিউম কনস্ট্যান্ট থাকে, প্রেসার, টেম্পারেচার এরা ভ্যারি করতে পারে। আইসেন্ট্রোপিক প্রসেসে, আইসেন্ট্রোপিক প্রসেস বেসিক্যালি আমরা যেটাকে অ্যাডিয়াবেটিক প্রসেস বলে থাকি। আইসেন্ট্রোপিক প্রসেসে
এনট্রপি কনস্ট্যান্ট থাকে, আইজেনথালপি প্রসেসে এনথালপি কনস্ট্যান্ট থাকে। এনট্রপি এবং এনথালপি, জাস্ট আমি 1 মিনিট একটু আসছি, 1 মিনিট, এক্সকিউজ মি। কি বলতে, ভালো ভালো কোয়ালিটি দেবে বললো? ভেতরটা ঠিক আছে কিন্তু বাইরের এটা ঠিক না। বাইরেটা কি দিচ্ছি না, এটা আমি কিনছি না, খুলে দিলাম। মানে যে কাপড়ের বস্তা হয় সেই কাপড়ের ব্যাগ। তুমি দেখে নেবে জুস বার দেখো, গেছিলাম, জিনিস ভালো কিন্তু দামও বার বেশি। আচ্ছা, দাম জানা করে। ওই মিক্সিংটা হ্যাঁ চল। তো এইখানে যে আমাদের চারটে থার্মোডাইনামিক ফাংশনস রয়েছে, ইউ এফ জি এইচ, সেগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমি একটার সাপেক্ষে আরেকটাকে এক্সপ্রেস করতে পারি। সেইটা ম্যাক্সওয়েল কতগুলো রিলেশনস আছে, ম্যাক্সওয়েল থার্মোডাইনামিক রিলেশনস আছে, ম্যাক্সওয়েল থার্মোডাইনামিক রিলেশনস দিয়ে কিন্তু আমরা এই ইউ এফ জি এইচ কে আমরা এক্সপ্রেস করতে পারি। আমি নেক্সট স্লাইডে যাব। আমরা জানি যে হিট ট্রান্সফার বলে একটা বস্তু হয় এবং হিট 3 রকম ভাবে ট্রান্সফার হতে পারে: কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন। কন্ডাকশনে যেটা হয় সেটা হচ্ছে, তো বেসিক্যালি মলিকুলার ভাইব্রেশন, একটা সলিডের বা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গিয়ে সেই মানে হিটটা কন্ডাক্টেড হয়। মানে বেসিক্যালি আমার এনার্জি ইজ ট্রান্সফার্ড বাই মিনস অফ ভাইব্রেশন, মানে স্প্রেড অফ ভাইব্রেশনাল এনার্জি। কন্ডাকশনের ফর্মুলা যে কিউ বাই টি ইকুয়াল টু কে এ ডেল্টা টি বাই স্মল ডি, এটা আমরা পড়ে এসেছি। কনভেকশন মানে বেসিক্যালি আমার মাস ট্রান্সফার হবে। মাস ট্রান্সফার ইন দ্য সেন্স যে মলিকুলস গুলি ঘাড়ে করে মানে এনার্জিটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, যেরকম ভাবে জল গরম হয়। আরেক ধরনের হিট ট্রান্সফার আছে, সেটার সঙ্গে আমরা একেবারে সবাই পরিচিত, সেটা হচ্ছে রেডিয়েশন, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। রেডিয়েশন টাইপ হিট ট্রান্সফারটাই কিন্তু এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি কন্ডাকশন খুব একটা বেশি হয় না, কনভেকশনটা হয় অ্যাস্ট্রোফিজিক্সে। রেডিয়েশনটাই হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট কাইন্ড অফ হিট ট্রান্সফার। তো রেডিয়েটিভ হিট ট্রান্সফারের জন্য একটা গোটা, মানে কি বলবো, গোটা ইউনিটই অ্যাস্ট্রোফিজিক্স আমাদের পড়তে হয়। এবং রেডিয়েটিভ টাইপ হিট ট্রান্সফারে আমরা জানি যে একটা মানে বেসিক্যালি এই ট্রান্সফারটা হয় বাই মিনস অফ ফোটন, মানে থার্মাল এনার্জিটা বা রেডিয়েটিভ এনার্জিটা একটা ফোটন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে আসে। এই গ্রাফটা সবার কাছে মোটামুটি পরিচিত। এটা বেসিক্যালি উইন্স ডিসপ্লেসমেন্ট ল গ্রাফ, তলায় যে গ্রাফটা এঁকেছি। উইন্স ডিসপ্লেসমেন্ট ল যেটা বেসিক্যালি হয় সেটা হচ্ছে যে এনার্জি ডেন্সিটি অফ রেডিয়েশন বিটুইন ওয়েভলেন্থ রেঞ্জ ল্যামডা টু ল্যামডা প্লাস ডি ল্যামডা। অনেক সময় উইন্স ডিসপ্লেসমেন্ট লটা আমরা ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি এক্সপ্রেস করতে পারি আদার দ্যান ওয়েভলেন্থ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে যদি টেম্পারেচারটা এরকম টু মানে এরকম টাইপের হয়, যদি মনে করো আমি সানের কথা ভাবি, তো সানের ক্ষেত্রে ওই 5,000 6,000 কেলভিন টেম্পারেচার ওই জায়গাটাতে ছবিটা দেখা যাচ্ছে এখানে 5,000 থেকে 6,000-এর মধ্যে। 6,000 কেলভিন হচ্ছে বাইরের গ্রাফটা, সেইখানে পিকিংটা হয় হচ্ছে ভিজিবল স্পেকট্রামে। ওই জন্য আমরা সানলাইটের অনেকটাই দেখতে পাই। আমি যদি টেম্পারেচারটা চেঞ্জ করি তাহলে কার্ভের নেচারটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনের উল্টো। আমি দেখতে পাচ্ছি টেম্পারেচার যদি আমি চেঞ্জ করি, কার্ভটা ফ্ল্যাটেন হয়ে যাচ্ছে এবং পিকটা ডান দিকে সরে যাচ্ছে ক্রমশ। তো বেসিক্যালি সান বা সানের থেকে বেশি টেম্পারেচারের স্তরগুলোর মধ্যে আমি ভিজিবল, তারপরে আল্ট্রাভায়োলেট, তারপর এক্সরে রেঞ্জ ওই রকম টাইপের দেখতে পাই। অন দ্য আদার হ্যান্ড যদি টেম্পারেচার মানে স্টার্টার টেম্পারেচার যদি স্টেলার টেম্পারেচার থেকে বা সোলার টেম্পারেচার থেকে কম হয়, তাহলে আমি দেখতে পাবো যে পিকিংটা আস্তে আস্তে ইনফ্রারেড, তারপরে রেডিও ওয়েভ ওই দিকে চলে যাবে। আমরা সেগুলো চোখে দেখতে পারবো না, কিন্তু আমাদের কাছে মেজার করার প্রচুর ইনস্ট্রুমেন্ট আছে। এইখানে যে একটা সাপোজ একটা মানে যেটা আমরা স্টিফান বোলজম্যান ল বলি, স্টিফান বোলজম্যান ল বলে দেয় যে কোনো একটা পার্টিকুলার
জায়গা থেকে কত পরিমাণ এনার্জি বেরোবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য ফোর্থ পাওয়ার অফ দ্য টেম্পারেচার অফ দ্যাট পার্টিকুলার এরিয়া। তো এরিয়াটা যদি আমার এ হয়, তাহলে আমার টোটাল এনার্জি প্রডিউস উইল বি ইকুয়াল টু 4 পাই r স্কোয়ার ইন্টু সিগমা টি টু দি পাওয়ার 4। এটা বুঝতে হবে যে যদি আমি টোটাল জায়গাটার যদি আমি টোটাল একটা স্ফেরিক্যাল স্টার ধরি যার এরিয়া হচ্ছে 4 পাই R স্কোয়ার, আর সেটা টেম্পারেচার যদি ক্যাপিটাল টি হয়, তাহলে তার থেকে টোটাল এনার্জিটা বেরোবে 4 পাই r স্কোয়ার ইন্টু সিগমা টি টু দি পাওয়ার 4। এই জিনিসটাকে আমরা লুমিনোসিটি বলে থাকি, স্টেলার লুমিনোসিটি বলে থাকি। লুমিনোসিটি টার্মটা সবাই একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেয়। 4 pi by total area into the sigma t to the power 4. Sigma t to the power 4 is the amount of energy radiated per unit area. তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ লুমিনোসিটিটাই কিন্তু বারবার অ্যাস্ট্রোফিজিক্সে ঘুরে ঘুরে আসবে। তো এগুলো বেসিক্যালি আমরা হিট ট্রান্সফার বেসিক্সটা জেনে নিলাম, এর থেকে বেশি খুব একটা বেশি প্রয়োজন নেই। এই যে এই এখানে যে গ্রাফটা, এই সরি এখানে যে ডিসপ্লেসমেন্ট লটে যে রয়েছে ল্যামডা ইন্টু টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো যত টেম্পারেচার চেঞ্জ হবে, যদি টেম্পারেচার চেঞ্জ হয় ল্যামডাটা শিফট হবে, টেম্পারেচার বাড়লে ল্যামডা কমবে, মানে ল্যামডা পিকটা কমবে, টেম্পারেচার বাড়লে টেম্পারেচার কমলে ল্যামডা পিকটা বাড়বে। এই টোটাল এই কনস্ট্যান্টটা কিন্তু এই উইন্স কনস্ট্যান্ট 2.898 × 10⁻³ মিটার কেলভিন। অঙ্ক করতে এটা কাজে লাগবে। নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আমি গ্রুপে যেটা দিয়েছি, গ্রুপে আমি অনেকগুলো ওই এনএসই এর কোয়েশ্চেন পেপার দিয়েছি, সেগুলো কি তোরা দেখেছিস কেউ? ন্যাশনাল স্ট্যান্ডার্ড এক্সামিনেশন ইন অ্যাস্ট্রোনমি। হ্যাঁ স্যার, কয়েকটা দেখছিলাম। আচ্ছা, এগুলো দেখিস, এগুলো যদি করতে পারিস তাহলে আমি এরপরে আবার অলিম্পিয়াডের কোয়েশ্চেন গুলো দেবো, আইএএসির কোয়েশ্চেন গুলো দেবো। এই কোয়েশ্চেন গুলো অল্প অল্প করে করতে পারলে আপনারা দেখলো আমরা পরে মানে যেহেতু আমাদের এমটা হচ্ছে অ্যাস্ট্রোনমি মানে অলিম্পিয়া মানে কম্পিটিশনটায় বসা এবং একটা অ্যাস্ট্রোনমি প্রজেক্ট প্রজেক্ট কিছু করা আন্ডার গ্রাজুয়েট লেভেলে, যারা কলেজে পড়ি তাদের জন্য বলছি। অ্যাস্ট্রোনমি যদি একটা ইন্টার্নশিপ প্রজেক্ট করে নিতে পারি সেটা তো ভালো, সেটা তোদের কিছুটা শেখাও হবে হাতে নাতে, প্লাস রিসার্চের জন্য একটা বুস্টও পাবে। তো কোয়েশ্চেন গুলো সবাই একটু দেখতে চেষ্টা করিস। আমি পরের স্লাইডে যাব। এই যে এতক্ষণ ধরে আমি থার্মোডাইনামিক্স এর যে ইয়েগুলো পড়লাম, সেগুলো কিভাবে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্সে অ্যাপ্লাই করা হয়। এক এক নম্বর অ্যাপ্লিকেশন দেখো, ১ নম্বর অ্যাপ্লিকেশন হচ্ছে স্টেলার প্রসেস, মানে একটা নক্ষত্রের ভেতরে কি হচ্ছে, নক্ষত্রটা কিভাবে জন্ম নিল, সে কিভাবে ইভলভ করবে, কিভাবে নক্ষত্রটা নিভে যাবে, সেই এন্টায়ার স্টেলার প্রসেসটার জন্য কিন্তু থার্মোডাইনামিক্স ছাড়া আমার এক বিন্দু চলবে না। এনার্জি ট্রান্সফার মেকানিজম, তাদের লাইফ সাইকেল, তাদের ভেতরে যে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন হচ্ছে, তখন যে গ্র্যাভিটেশনাল কোলাপস হবে ফিউশনটা শেষ হয়ে যাওয়ার পরে, রেমনান্টস তৈরি হবে যেগুলো মানে হোয়াইট ডোয়ার্ফ, নিউট্রন স্টার এবং ব্ল্যাক হোল, সেগুলোর পুরোটাই কিন্তু থার্মোডাইনামিক্স গাইড করবে। এখানে আমি একটা উপরে ছবিটা দেখ সবাই, এটা একটা স্টারের ছবি দেখাচ্ছি। স্টারের ছবিটা আগের দিনের বালবিরের লেখাটা আশা করি সবার মনে আছে। সেটা হচ্ছে যে ওইখান থেকে ওইটুখানি বেরোতে, মানে কোর থেকে ওই কনভেক্টিভ রিজন অব্দি বেরোতে কত কত টাইম লাগে বালবির বলছিল, আশা করি সদস্যদের সবার মনে আছে। বেসিক্যালি এই যে ফোটন গুলো যখন কোর থেকে বেরিয়ে আমার বাইরে ফোটোস্ফিয়ার দিকে যাবে, টাইম লাগে কেন? কারণ ভেতরে কন্টিনিউয়াসলি র্যান্ডম ওয়াক করতে থাকবে। র্যান্ডম ওয়াক ব্যাপারটা কি না, ও র্যান্ডমলি যাবে একদিকে, তারপর ধাক্কা খাবে, আবার ব্যাক করবে, সুতরাং ওর বাইরে বেরোতে ফোটনটা অনেক টাইম লাগে। এখন আবার কে ঢুকতে চাইছে? তো আমার যে এই ছবিটা রয়েছে সেটা হচ্ছে যে বাইরের মানে রেডিয়েটিভ রিজিয়নে বেসিক্যালি হিট ট্রান্সফারটা হয় বাই মিনস অফ রেডিয়েশন। আর একদম শেষের দিকে মানে একদম আউটার রিজিয়নে হিট ট্রান্সফারটা বেসিক্যালি কনভেক্টিভ হয়, মানে কি মানে ওই লো মানে ওপর যে লোয়ার লাইন গ্যাসগুলো আছে সেগুলো আগে হিটেড আপ হবে। লোয়ার লাইন গ্যাসগুলো হিটেড আপ হয়ে তারপরে ওর ওপরের গুলোকে ও আবার মানে ইয়ে করার চেষ্টা করবে, হিট করার চেষ্টা করবে। ভারী জিনিসটা নিচে আসবে, হালকা জিনিসটা উপরে উঠবে। এরকম ভাবেই হিট ট্রান্সফারটা বেসিক্যালি মানে নক্ষত্রের ভেতরে হয় এবং পুরোটাই গাইড করে হচ্ছে থার্মোডাইনামিক্স। আমি যদি সেকেন্ড ইয়েটাতে যাই, সেটা হচ্ছে যে শুধুমাত্র নক্ষত্রের মধ্যে নয়, স্টারদের মধ্যে নয়, ইন্টারস্টেলার মিডিয়াম এবং গ্যালাক্সির মধ্যে, মানে তোর কিভাবে গ্যালাক্সিক গ্যাস গুলো মুভ করবে, তারা কিভাবে ফর্ম করবে, তাদের রিভলিউশন কিরকম হবে, তারা কিভাবে মুভ করবে, তারা কিভাবে একে অপরের সঙ্গে ইন্টারাকশন করবে, এই এন্টায়ার ফিজিক্স এর নাম কিন্তু গ্যালাকটিক ডায়নামিক্স। এটা একটা অ্যাস্ট্রোফিজিক্স এর মধ্যে একটা আলাদা সাবজেক্ট। তো গ্যালাকটিক ডায়নামিক্সটাও কিন্তু যেহেতু এগুলো
থার্মাল একটা এনভায়রনমেন্ট রয়েছে, বেসিক্যালি আমার ডাস্ট গ্যাস এবং সবকিছুর একটা মিলিত ব্যাপার। সুতরাং এখানেও কিন্তু থার্মোডাইনামিক্স ছাড়া আমি এগোতে পারবো না, থার্মোডাইনামিক্সটা আবার এখানেও লাগবে। ব্যাপারটা কি আশ্চর্য না? আশ্চর্য ইন দ্য সেন্স যে আমি যেরকম ভাবে আমার ল্যাবরেটরিতে বসে থার্মাল ফিজিক্সের এক্সপেরিমেন্ট গুলো করি, গ্র্যাভিটেশনাল ল্যাবরেটরিতে ঠিক একই রকম ভাবে ওই ল মেনেই কাজগুলো হয়। ফিজিক্সের মজা হচ্ছে এইটা, কারণ কোন জিনিসটা কোথায় লাগবে ইউ নেভার নো। আমরা করি কি, আমাদের ফিজিক্সের সমস্ত ল গুলোকে ইউনিভার্সালাইজ করার চেষ্টা করি, এবং এই ইউনিভার্সালাইজেশনটাই ফিজিক্স করার মজা। আমি যদি আরেকটু হাই লেভেলে যাই, মানে আরেকটু, মানে কি বলবো, আমি প্রথমে স্টার পড়লাম, স্টার থেকে আমরা গ্যালাক্সি পড়লাম, এইবার আমরা চলে যাচ্ছি এন্টায়ার ইউনিভার্সে। এই যে এই নীলের মধ্যে একটা লাল দাগ চলে যাওয়া যে ছবিটা তোরা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ভিজুয়াল মানে ভিজিবল ইউনিভার্সের ছবি, এবং এই রেডিয়েশনটার নাম হচ্ছে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বা সিএমবিআর একটা অ্যাক্সিডেন্টালি ডিসকভার হয়েছিল। পেনজিয়াস উইলসন 1965 সালে ডিসকভার করেন, এবং তারপরে 1978 সালে নোবেল প্রাইজ পান এই সিএমবিআর ডিসকভারির জন্য। তো বিগ ব্যাং মানে যেখান থেকে আমাদের ইউনিভার্সের সূচনা হয়েছিল, এবং সেখান থেকে আমাদের ইউনিভার্স কিভাবে ইভলভ করছে তার স্টাডিটাকেই তো কসমোলজি বলে। তো ওই কিভাবে আমাদের সেই বিগ ব্যাং এর যে রেমনান্টটা, মানে বিগ ব্যাং এর যে সিগনেচারটা, সেই সিগনেচার এনার্জিটা এখন অব্দি আমাদের ভিজিবল ইউনিভার্সে ছড়িয়ে আছে অ্যাজ সিএমবিআর। তো আমি যদি কসমিক ব্যাকগ্রাউন্ড মাইক্রোওয়েভ রেডিয়েশন বা সিএমবিআর থার্মোডাইনামিক্স বসি, তাহলে আমি ইউনিভার্সের টেম্পারেচার, ইউনিভার্সের এনার্জি ডিস্ট্রিবিউশন জানতে পারবো, এবং সেখান থেকে আমি যদি আরেকটু এক্সট্রাপোলেট করি, আমি ইউনিভার্সের সূচনা বা ইউনিভার্সের পরিণতি শেষ কি হবে সেই দিকেও আমি কিছু জ্ঞান অর্জন করতে পারবো। থার্মোডাইনামিক্সটা এখানেও প্রয়োজন। আশা করি বুঝতে পারছিস ফিজিক্সের ল গুলোর ইউনিভার্সালিটি কতটা। এবার যদি বলি আমি যে হ্যাঁ, আমার ব্ল্যাক হোল থার্মোডাইনামিক বলে একটা জিনিস আছে। একটা ব্ল্যাক হোলের চারদিকে একটু অ্যাক্রিশন ডিস্ক বলে জিনিস তৈরি হয়। অ্যাক্রিশন ডিস্কটা কি না, ব্ল্যাক হোল আশপাশের জায়গা থেকে ম্যাটার টেনে নিজের মধ্যে ঢুকিয়ে দেয়। এবার ম্যাটার গুলো তো সোজাসুজি এসে ঢুকবে না, ম্যাটার গুলো ব্ল্যাক হোলের চারদিকে সার্কুলেট করবে, এবং সেই সার্কুলেশন ডিস্কটাকে অ্যাক্রিশন ডিস্ক বলা হয়। তো শুধুমাত্র অ্যাক্রিশন ডিস্ক ব্ল্যাক হোলে পাওয়া যায় না, হোয়াইট ডোয়ার্ফ বা আরো কম্প্যাক্ট অবজেক্ট এইখান মানে তারাও অ্যাক্রিশন ডিস্ক তৈরি করে, এবং অ্যাক্রিশন ডিস্ক তৈরি হওয়ার সময় প্রচুর পরিমাণে রেডিয়েশন জেনারেটেড হয়। রেডিয়েশন জেনারেট হয় কিভাবে না, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা হিটে ট্রান্সফার হয়। তো ব্ল্যাক হোলের এই অ্যাক্রিশন ডিস্কে থার্মোডাইনামিক্স, ওখান থেকে যে রেডিয়েশন বেরোচ্ছে সেখান থেকে আমরা স্টাডি করতে পারি। এবং ব্ল্যাক হোল যে রেডিয়েশন, যেটা স্টিফেন হকিং মানে ডিসকভার করেছিলেন, স্টিফেন হকিং বলেছিলেন ব্ল্যাক হোলের যে রেডিয়েশন, মানে ব্ল্যাক হোল যে শুধুমাত্র সবকিছু ঘিরে নেবে তা নয়, ও কিছু পরিমাণ এনার্জি নিজের গা থেকে, যেমন ব্ল্যাক বডি, আমরা জানি যে ব্ল্যাক বডি যেমন সব এনার্জি শুষে নেয়, তেমনি ব্ল্যাক বডি কিছু এমিটও করে। ব্ল্যাক বডি কি এমিট করে না, সেই রেডিয়েশনটাকে আমরা বেশ মজা করে হোয়াইট রেডিয়েশন বলে থাকি। কারণ ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশন বেরোয়, সেই ব্ল্যাক বডির রেডিয়েশনটা, যেটা প্ল্যাঙ্কস লর ব্ল্যাক বডি রেডিয়েশন, ওর ওয়েভলেন্থ রেঞ্জ করতে পারে একদম 0 থেকে ইনফিনিটি অব্দি। তো একই রকম ভাবে ব্ল্যাক হোল থেকে যে রেডিয়েশনটা বেরোবে, সেইখান থেকে, সেই রেডিয়েশন থেকে আমরা ব্ল্যাক হোলের এন্ট্রপি স্টাডি করতে পারবো। আমরা ব্ল্যাক হোলের কাছে যদি কোনো ইনফরমেশন যায়, আমরা জানি যে ব্ল্যাক হোল ইজ এ সিঙ্গুলারিটি ওয়্যার দেয়ার ইজ আ লস অফ ইনফরমেশন। এই ইনফরমেশন প্যারাডক্সটাও কিন্তু থার্মোডাইনামিক্স কিছুটা এক্সপ্লেন করার চেষ্টা করছে আর কি। যে যদিও আমাদের কাছে এখন অব্দি নলেজ খুব কম, আমরা যত বেশি শক্তিশালী টেলিস্কোপ তৈরি করতে পারবো, সে রেডিও টেলিস্কোপ হোক বা এক্সরে টেলিস্কোপ হোক বা ইউভি টেলিস্কোপ হোক, তত বেশি আমাদের কাছে ইনফরমেশন আসবে। যত বেশি আমরা টপিক নিয়ে মানে এই এক্সপেরিমেন্টালি এস্টাবলিশ করতে পারবো, তত জিনিসটা আরো ভালো এস্টাবলিশ হবে। আমি পরের স্লাইডে যাব। ইউনিভার্সের যে এক্সপ্যানশনটা, ইউনিভার্সের যে স্ট্রাকচার, তার যেটা মানে ইভলিউশন কিরকম হবে, তার আলটিমেটলি সেই ইউনিভার্সটা কেমন ভাবে ইভলভ করবে, সেই কসমোলজিক্যাল মডেল গুলো জানার জন্য আমার থার্মোডাইনামিক্স প্রয়োজন। মাথায় রাখতে হবে আমাকে যে যখন বিগ ব্যাং তৈরি হয়েছিল, মানে বিগ ব্যাং এর ঠিক সেই সময়টা, বিগ ব্যাং ঠিক পরের অবস্থাটাকে প্ল্যাঙ্ক এরা বলা হয়। প্ল্যাঙ্ক এরার পরে প্রথম 3 মিনিটে আমাদের ওই কোয়ার্ক গ্লুয়ন এক্সেট্রা ছিল। তারপর প্রথম 20 মিনিটে আমার প্রথম নিউক্লিওসিনথেসিস হয়, আমার পরের স্লাইডে সেগুলো আছে। তো সেখান থেকে শুরু করে কিভাবে গ্যালাক্সি তৈরি হলো, মানে কিভাবে অ্যাটমস তৈরি হলো, মানে হাইড্রোজেন তৈরি হলো, হাইড্রোজেন গুলো একের সঙ্গে একে মিশে কিভাবে হিলিয়াম এবং তারপরে আরো বেশি ভারী মৌলগুলো বা এলিমেন্ট গুলো তৈরি করলো, এবং তারপরে আস্তে আস্তে ইউনিভার্সের সাইজ বাড়ছে, ইউনিভার্স ঠান্ডা হচ্ছে এবং টাইম এভলভ করছে। আলটিমেটলি আমি ফাইনালি এরকম একটা জায়গায় আসি, আমাদের ইউনিভার্সের বয়স এখন মোটামুটি ক্যালকুলেট করা যাচ্ছে 13.8
বিলিয়ন লাইট, বিলিয়ন ইয়ার্স। তো এই এন্টায়ার কসমোলজিক্যাল মডেল মানে এক্সপ্লানেশন মডেলটা যেহেতু থার্মোডাইনামিক্স এখানে ইনভলভ করতেই হবে আমাকে, কারণ সে থার্মোডাইনামিক্স এর ল গুলোই আমাকে বলে দেবে যে হাউ ওয়াজ দ্য ইভলিউশন পসিবল। আমি থার্মোডাইনামিক্স কে এড়াতে পারবো না। যদি আমি পরের স্লাইডে আসি, সেটা হচ্ছে যে আমরা জানি এখন শিবশঙ্কর আছে, শিবশঙ্কর বলতে পারবে, সেটা হচ্ছে যে আহ এক্সট্রাটেরেস্ট্রিয়াল লাইফ বা আমাদের এই আর্থ বাদে আরো অন্য কোথাও কি কোনো হ্যাবিটেবল কন্ডিশন আছে যেখানে লাইফ থাকতে পারে ইন অন্য ফর্ম। তো সেই প্ল্যানেট গুলোর অ্যাটমসফিয়ার যদি আমি স্টাডি করতে পারি, অবভিয়াসলি সেই প্ল্যানেট গুলো থেকে যে লাইটটা আমাদের যে পরিমাণ রেডিয়েশন আমাদের কাছে আসে, সেই রেডিয়েশনটা স্টাডি যদি আমি করতে পারি, তাহলে প্ল্যানেটারি অ্যাটমসফিয়ারের মডেল করতে পারবো। এবং প্ল্যানেটারি অ্যাটমসফিয়ার বলতে তাদের কম্পোজিশন কি, মানে তারা কি দিয়ে তৈরি, তাদের টেম্পারেচার কেমন, অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন কেমন হয়, হিট ট্রান্সফার কেমন হয়, এনার্জি ব্যালেন্সটা কেমন, এই সমস্ত কিছু আমাদের হেল্প করবে এক্সট্রাটেরেস্ট্রিয়াল লাইফ সম্বন্ধে আইডিয়া পেতে। এবং পরে যদি কোনো মানে মনে করো আমরা যে সময় সায়েন্স ফিকশন সিনেমাগুলোতে দেখায় যে পৃথিবী কোনো কারণে ধ্বংস হয়ে গেছে, আমাদের হয়তো অন্য কোনো ইয়েতে গ্যালাক্সিতে গিয়ে অন্য কোনো প্ল্যানেটে আমাদের হ্যাবিটেট তৈরি করতে হচ্ছে, ভবিষ্যতের কথা সেটা। কিন্তু এক্সোপ্ল্যানেটস এর স্টাডিটাই কিন্তু এখন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এখানেও কিন্তু থার্মোডাইনামিক্স এর ল গুলো আমার কাজে লাগবে। ইন্টারস্টেলার মিডিয়াম বলতে আমি কি বোঝাই, না স্টারদের মধ্যে, নক্ষত্রগুলোর মধ্যেকার যে রিজিয়নটা সেখানে প্রচুর পরিমাণে গ্যাস এবং ডাস্ট রয়েছে। তো ইন্টারস্টেলার মিডিয়ামে গ্যাস, ক্লাউড, ডাস্ট, সেখানকার ম্যাগনেটিক ফিল্ডকে থার্মাল এনার্জিতে এফেক্ট করে কিনা, স্টার ফরমেশন কিভাবে হবে, গ্যালাকটিক ইভলিউশন কিভাবে হবে, সমস্ত কিছুর জন্যই কিন্তু আমার থার্মোডাইনামিক্স এর কাছে ফেরত আসতে হবে। নেক্সট স্লাইড হচ্ছে যে ওই যে আমি আহ, বলেছিলাম যে প্রথম 20 মিনিটে আমার বিজ্ঞানের প্রথম 20 মিনিটের পর আমার মলিকিউল মানে কি বলবো এলিমেন্টস গুলো তৈরি হয়েছিল। এই জায়গাটাকে বলে প্রাইমোডিয়াল নিউক্লিওসিনথেসিস। প্রাইমোডিয়াল নিউক্লিওসিনথেসিসটা আমরা যদি ভালো করে বুঝতে পারি, তাহলে এই যে ধাপে 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 ইউনিভার্স এক্সপ্যান্ড করছে, ইউনিভার্সের এক্সপ্যানশনটা আমাদের আরো কাছে মডেলগুলো ক্লিয়ার হবে। বেসিক্যালি আমরা জানি যে সার্নে একটা লার্জ হেড্রন করিডর আছে এবং সেখানে আরো বেশি বিগ ব্যাং এর কাছাকাছি যাওয়ার মানে সিচুয়েশন গুলো তৈরি করা হচ্ছে। আমরা কিন্তু এখনো ওর থেকে অনেক দূরে আছি, আমরা প্ল্যানেটিনা থেকে অনেক দূরে আছি। আমরা যে জায়গাটা এসে পৌঁছতে পেরেছি এখন অব্দি সেটা হচ্ছে আমরা খুব মুহূর্তের জন্য মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য কোয়ার্কার গ্লুয়ন গুলোকে তৈরি করতে পেরেছি, মানে কোয়ার্কার গ্লুয়ন গুলোকে আমরা ডিসেমিনেট করতে পেরেছি। আমরা প্রোটনের সঙ্গে প্রোটন ধাক্কা লাগাতে পারি, টেরা ইলেকট্রন ভোল্ট এনার্জি, মানে প্রায় 27 টেরা ইলেকট্রন ভোল্ট এনার্জি আমরা প্রোটনদের যখন ধাক্কা লাগাই, এবং সে তার ভিতর থেকে কোয়ার্ক এবং গ্লুয়ন গুলো কিছু মুহূর্তের জন্য খুলে বেরিয়ে আসে। এবং সেই মুহূর্তটাকে যদি আমরা ধরতে পারি, সেইখানকার ফিজিক্সটা যদি আমি স্টাডি করতে পারি, তাহলে ইউনিভার্স কিভাবে ইভলভ করলো সেটা আমি জানতে পারবো। এবং ওই যে ইভলিউশনটা সেটা কেন এইরকম ভাবেই হলো, অন্য কিছু ভাবে কি ইভলভ করতে পারতো, মানে অন্য কোন রকম ভাবে কি ইউনিভার্স তৈরি করতে পারতো, যদি তৈরি করতে পারতো তাহলে তার জন্য আমার ফিজিক্সের ল গুলো কেমন হতো, তারা কি এই থার্মোডাইনামিক্স কি মেনে চলতো, নাকি তার জন্য অন্যভাবে আমাকে কোনো নতুন ফিজিক্স বানাতে হতো। যেমন বিয়ন্ড দ্য স্ট্যান্ডার্ড মডেল বিএসএম ফিজিক্সের, বিয়ন্ড দ্য স্ট্যান্ডার্ড মডেল ফিজিক্সের কথা আমি নিউক্লিয়ার ফিজিক্সের ক্লাসে তোদের বলছিলাম। সেই জায়গাগুলো কিন্তু থার্মোডাইনামিক্স আমাকে আমাকে সব জায়গায় থার্মোডাইনামিক্স লাগে। থার্মোডাইনামিক্সের ল ফিজিক্সের ল তো ইউনিভার্সাল আমরা জানি। তাহলে কি অন্য কোনো পার্থক্য রয়ে গেছে আমার জানাতে, সেই জায়গাগুলো কিন্তু আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি আমার লাস্ট স্লাইডে যাব, সেটা হচ্ছে যে আমরা এই যে এই ছবিটা মানে এই আগের স্লাইডের ছবিটাতে আমি আবার ব্যাক করতে চাই, সেটা হচ্ছে যে ইউনিভার্সটা এই যে খুব বিগ ব্যাং এর পর থেকে এটা এক্সপ্যান্ড করতে করতে হঠাৎ করে এখানে বিশাল বড় হয়ে গেল। এই জায়গাটাকে বলা হয় ইনফ্লেশন। ইনফ্লেশন মানে একটা বেলুন আমি ফোলাচ্ছিলাম, বেলুনটা নিজের মতন করে ফুলছিল, হঠাৎ করে যেন কেউ যেন বেলুনটাকে আরো এক্সট্রা ফুল দিয়ে আরো ফুট করে বড় করে দিই। তো এটাকে বলা হয় অ্যাক্সেলারেটেড এক্সপ্যানশন অফ দ্য ইউনিভার্স বা ইনফ্লেশন। আমরা এখন বুঝতে পারি যে ইউনিভার্সের যে ইনফ্লেশনটা বা অ্যাক্সিলারেশনটা সেটা ডিপেন্ড করে অন টু ভেরি ইম্পর্টেন্ট থিংস, ডার্ক ম্যাটার এন্ড ডার্ক এনার্জি। ইউনিভার্সের যদি আমি নর্মাল ব্যাপারটা দেখি, আমরা কিন্তু মাত্র 4 বা 5% আমরা জানতে পারি। নর্মাল ম্যাটার 4% ইউনিভার্সের, 1 থেকে 2% মতো আমাদের নিউট্রিনোজ রয়েছে। এছাড়াও যে জিনিসগুলো আবার সম্পূর্ণ অচেনা, প্রায় 23% ডার্ক ম্যাটার আছে এবং 70% ডার্ক এনার্জি আছে। এদের সম্বন্ধে আমাদের কিছুমাত্র ধারণা তৈরি হয়নি, মানে আমরা জানি না এখন অব্দি, এখানকে কোনো এক্সপেরিমেন্টও করা যাচ্ছে না এখন অব্দি। আমাদের এর সম্বন্ধে জ্ঞানটা এতটাই লিমিটেড যে এগুলো নিয়ে এখন মানে কি বলবো, ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি নিয়ে কসমোলজির একদম যাকে বলে মানে রিসার্চ একদম তুঙ্গে, প্রচুর রকম থিওরি বেরিয়ে আসছে।
কিন্তু অবভিয়াসলি তোরা জানিস নিশ্চয়ই যে এক্সপেরিমেন্ট না করে, এক্সপেরিমেন্টালি ভেরিফাই না করে কেউ কিছু বলতে পারবে না। তো এই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি কিন্তু ডমিনেট করবে যে ইউনিভার্সের এক্সপ্যানশনটা অ্যাক্সিলারেটেড হবে, নাকি ভবিষ্যতে ইউনিভার্স আবার ডিসিলেটেড হয়ে আমরা আবার ফিরে যাবো সেই বিগ ব্যাং এর জায়গাতে, মানে বিগ ব্যাং থেকে আমরা আবার বিগ ক্রাঞ্চের দিকে যাবো কিনা, নাকি আমরা আজীবন কাল এক্সপ্যান্ড করতে থাকবো, এক্সপ্যানশনটা হবে, নাকি ইউনিভার্স একটা স্টেডি জায়গার দিকে যেতে চাইছে। তো সবকিছুর জন্য আমার থার্মোডাইনামিক্স লাগবে। থার্মোডাইনামিক্স এর থার্মোডাইনামিক্স এর ল গুলো ছাড়া বা থার্মোডাইনামিক্স এর প্রিন্সিপাল ছাড়া আমরা আর কোথাও মানে আমরা এগোতেই পারবো না। তো মোটামুটি আমার আজকের ক্লাসটা এই অবধি ছিল। যদি আর কিছু প্রশ্ন থাকে একটু আমাকে করতে পারিস তোরা। ইজ দের এনিথিং ইউ ওয়ান্ট টু নো? আমি খুব বেশি টেকনিক্যাল জিনিস এখানে দিলাম না, কারণ অনেক লেভেলের স্টুডেন্ট আছে। তো যদি কারোর কিছু প্রশ্ন থাকে, যা আমরা কলেজে থার্মোডাইনামিক্স পড়ি তার বেশি কিন্তু আর। শ্রেয়াস, আই হ্যাভ ফিনিশ দ্য ক্লাস। আমার ক্লাস এতক্ষণে শেষ হয়ে গেছে। ওই 40 মিনিট পরে জয়েন করলে আর কিছু করার নেই। আচ্ছা, কারোর কিছু জিজ্ঞাসা আছে? এই যে সাইট গুলো আমি পরের পর দেখালাম, এগুলো নিয়ে কারো কিছু জিজ্ঞাসা আছে? সৌভাগ্য, কিছু বলবি? না স্যার, বুঝতে পেরেছি। আলাপন? স্যার খালি একটা জিনিস, খালি মানে ওই যেগুলো আপনি পাঠিয়েছিলেন ওই এনএসএ ওগুলো। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, বল। হ্যাঁ স্যার, ওইগুলো সব বিএসসি লেভেলের, তো মানে আমাদের যারা গ্রাজুয়েট মানে হয়ে যাওয়ার পরে ওইগুলো আর কোনো কাজে লাগবে না তো, মানে ওইগুলোর এক্সাম গুলো দেওয়ার তো আর কোনো হ্যাঁ, সম্ভাবনা হ্যাঁ, নেই? না, আমরা বা আছে আমরা মানে আমাদের ওটা তাই যেটা নেই? আমাদের যেটা এম ছিল, সময় তুই কিন্তু মানে মানে ইয়েগুলো ফলো করিস না খুব একটা বেশি। আমাদের মেন এমটা হচ্ছে যারা এখন কলেজে পড়ছে, তারা যখন কলেজের মধ্যেই আছে, তাদেরকে ওই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অ্যাসোসিয়েশন কম্পিটিশন বলে একটা কম্পিটিশন হয়, এবং এখানে সে গোল্ড মেডেল ফেডেল অনেক প্রাইজ প্রাইজ অনেক পাওয়ার ব্যাপার আছে। ইন্টারন্যাশনাল কম্পিটিশন মানে অলিম্পিয়াডের নয়, অলিম্পিয়াডটা তো 11-12 লেভেলের, অলিম্পিয়াডের পরের লেভেলটা হচ্ছে ইন্টারন্যাশনাল কম্পিটিশনটা। তো আমার স্টুডেন্টদের যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে আইএএসসি কম্পিটিশনে স্টুডেন্টদের বসানো। তো সেটার জন্যই আমি প্রিপেয়ার করতে শুরু করলাম এখন থেকে। আমি ওই জন্য যতগুলো কোয়েশ্চেন পেপার আমি অ্যাভেলেবেল পেয়েছি, আমি সেগুলো দিয়ে দিলাম এই গ্রুপে। এগুলো করতে থাকুক, তারপর আমি মানে অলিম্পিয়াড লেভেলের কোয়েশ্চেন দেবো। প্রথমে ন্যাশনাল অলিম্পিয়াড, তারপর ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড, তারপরে আমি আইএসসি কোয়েশ্চেন দেবো। প্রচুর কোয়েশ্চেন ব্যাংক আমার কাছে রয়েছে। আমি চাইছি স্টুডেন্টরা শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, মানে জানার জন্য পড়ুক। মনে করো যেরকম ভাবে আমি জ্যামের সময় বলতাম তোদের যে তোরা আগে মানে তোদের কিছুটা জানা আছে, তোরা একটা প্রবলেম শুরু করতে থাক, আটকে গেলে এখন রেফার কর, কোনো বই বা কোনো মেটেরিয়াল রেফার কর, যাতে একদিক দিয়ে তোর সলিউশনটাও হবে আর একটা নতুন জিনিস শেখাও হবে। হুম হুম হুম, বুঝতে পেরেছি, ক্লিয়ার স্যার একদম। ঠিক হুম। আছে? আর আপন কিছু বলবি? না স্যার, বুঝেছি। আচ্ছা, মোটামুটি থার্মোডাইনামিক্স যেটা তোরা পড়েছিস সেটাই আমি পুরোটা আবার ইয়ে করার চেষ্টা করলাম। ভাস্কর? না স্যার, কিছু বলার নেই এখন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখানে যারা আছে, অন্যরা যারা আছে, আহ ইরাম ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। শিবশঙ্কর, আমি সাইট গুলো অবশ্যই দিয়ে দেবো। এটা আমার তো অবভিয়াসলি এটা কলেজে গিয়েছে, আমি মানে ওই ইউটিউব চ্যানেলে তো লেকচারটা তুলেই দিচ্ছি। স্লাইড গুলো তুই চাইলেই ওকে আমি স্যার। দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে? সৌগত, কিছু বলবি নাকি? নো স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমি ক্লাসটাকে অফ করি আজকে। আমি রেকর্ডটা কমপ্লিট হয়ে গেছে আমার। আমি এই রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিই, ওই ইয়েতে দিয়ে দেবো।